ও পিছনের ভিউটা অনেক সুন্দর। পিছনে পাহাড়। খেলাটা এত সুন্দর একটা জায়গা যে এখানে ফুটবল খেলতে পারাটা আসলে খুব একটা ভালো লাকের ব্যাপার। ভিউটা খুব সুন্দর। এই মুহূর্তে সূর্যটা ডুবতেছে। এটা হলো অনেক কাঁকড়ার আবাসস্থল, কিন্তু এই জায়গায় ময়লা ফেলে কি অবস্থা, এমন খুবই বাজে অবস্থা। জায়গাটা অনেক সুন্দর, সূর্যটা পিছনে ডুবে যাচ্ছে, দেখতে অনেক ভালো লাগছে। 30 টাকা দাম হিসেবে প্রাচীরা অনেক ভালো হয়েছে। সুপ্তধানা ঝর্ণা থেকে একটি সিএনজিতে করে আমরা চলে এলাম গুলিয়াখালী সি বিচে। আমরা ভাড়া ঠিক করেছিলাম 300 টাকা, তবে ইকো পার্কে টিকিটের জন্য মামাকে 100 টাকা বেশি দিতে হয়, সেজন্য আমরা মামাকে 50 টাকা বাড়িয়ে দিই। এই মুহূর্তে আমরা কয় টাকা ভাড়া দিলি জানিস? 350। গুলিয়া কত নিছে? 350। আচ্ছা, যাই 50 টাকা বেশি নিছে, তাকে 100 টাকা ড্যামারেজ দিতে হয়েছে। তো আমরা গুলিয়াখালী সি বিচে চলে এসেছি। এখান থেকে সিএনজিতে নামে কতটা হেঁটে যেতে হবে। আমরা যখন আসি তখন এই জায়গায় পানি ছিল না, এই জায়গায় সম্পূর্ণ শুকনা ছিল, কিন্তু এখন জানি না পানি কেন। তো এই জায়গা থেকে যদি কেউ চায় তাহলে বোটে করে সমুদ্র পর্যন্ত যেতে পারবে। তো আমরা বোটে উঠবো না, আমরা হেঁটেই যাব, দেখি সামনে কি পাওয়া যায়। ওই দিক দিয়ে যাওয়া যায়। তো এই জায়গাটা অনেক বিস্তীর্ণ একটা মাঠ। তো এই জায়গা যায় না, এই সাইডে কেন ক্যানেল করে রেখেছে সম্ভবত, এই পাশ দিয়ে বোট টোট বা কোনো কিছু নিয়ে আসে বা কোনো কারণে হয়তো বা ক্যানেল। ও পিছনের ভিউটা অনেক সুন্দর। পিছনে পাহাড়, এই পাহাড়ের ভিতরে এক ঝর্ণাতে আমরা ছিলাম। অনেক সুন্দর একটা ভিউ, অনেক সুন্দর একটা ভিউ। রুবাইত পিছনে দেখো, পিছনে দেখো। One of the best decision ever. সুন্দর দেখে খুব সুন্দর একটা view। এমন এই জায়গাটাতে এরা প্রায় বিকালের দিকে শেষে রোদটা অনেকটা হালকা হয়ে এসেছে। এই জায়গায় যারা কিছু ছেলেপেলে ফুটবল খেলবে, জাস্ট চিন্তা করুন কি সুন্দর একটা জায়গা ফুটবল খেলার জন্য। এই ভিউ এর ভিতর পিছনে সাগর, এক পাশে পাহাড় এক পাশে সাগর, এই দুই ভিউর মাঝে ফুটবল খেলা সুন্দর একটা অনুভূতি। তো খেলাধুলার এখানে প্রস্তুতি চলছে, আশা করি কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। এখানে পিছনে একটা গোল পোস্ট আছে, আর একটা গোল পোস্ট এখানে। তো এখানে আসলে ফুটবল খেলাটা এত সুন্দর একটা জায়গা যে এখানে ফুটবল খেলতে পারাটা আসলে খুব একটা ভালো লাকের ব্যাপার। তো প্রায় হাফ কিলোমিটারের মতো রাস্তা হবে, যে জায়গা থেকে সিএনজিটা নামিয়ে দিয়েছে সেখান থেকে হাফ কিলোমিটার চলে এলাম হেঁটে হেঁটে, এবং প্রায় সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন কারা চিল্লাচ্ছে জানি না, চিল্লাচ্ছে জানি না, যাই হোক এই জায়গায় শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে গাছের। যখন জোয়ার আসে তখন সম্ভবত এই জায়গাটা ভর্তি হয়ে যায় পানি দিয়ে। জায়গাটা অনেক সুন্দর। আমাদের একটা ফ্রেন্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না মাসফিকে। এই জায়গায় খাল, এটা কি মাটি কেটে নিয়ে গেছে নাকি? এই জায়গার ভিউটা দেখুন। ও দূরে একটা একটাকে জাহাজ দেখা যাচ্ছিল, জাহাজটা একটু দূরে চলে গেল। ভিউটা দেখুন একবার, সুন্দর করে লইছে। পেছন থেকে দেখাই গুলিয়াখালী সি বিচ। ওই দূরে একটা শিপ দেখা যাচ্ছে। দেখে নামবো নাকি চিন্তা ভাবনা করছি। সম্ভবত আমি ছাড়া আর কেউ নামবে না। নেমে দেখি কেমন লাগে, তাই না? নামা ঠিক হবে কিনা, কোন পাশ দিয়ে নামবো।
আউ। পায়ের নিচে কি আছে কিছু বুঝতে পারছি না। হাত থেকে মোবাইলটা পড়ে গেলে একেবারেই গল। তো সামনে কিছু ভাই আছে, ওদেরকে দেখে যাওয়ার সাহস পাচ্ছি। আউ, দেখা যাক কত দূর যেতে পারি। হুট করে যদি খাল থাকে তাহলে আসে যাওয়া কঠিন হয়ে যাবে। এই জায়গায় সম্ভবত বসা যাবে। ও, ফিলিংটা সেই। এখানে একটু রেস্ট নেই, দেখি সামনে আরো যাবো। অনেক স্রোত, প্রচুর স্রোত, প্রচুর স্রোত। স্রোত তো আমার দিকে আসছে। দেখি আরো সামনে যাওয়ার চেষ্টা করি, আরো সামনে যাওয়ার চেষ্টা করি। প্রচুর স্রোত, পা রাখতে লাগবে অনেক সাবধানে। উত্তরবঙ্গের সবুজ ধানক্ষেত, শীতের কুয়াশায় মোড়া পথ আর কাঞ্চনজঙ্ঘা, এই ছিল আমার চেনা জগৎ। কিন্তু সমুদ্র, সে তো কোনো দূরের কল্পনা, যার সঙ্গে আমার মতো উত্তরবঙ্গের ছেলের দেখা হয় না খুব একটা। সেদিন বিকেল 4:30টার আলোয় যখন আমি গুলিয়াখালী সমুদ্র সৈকতের সবুজ ঘাসের চাদরে পা রাখি, মনে হলো যেন স্বপ্নলোকের কোনো এক জগৎ। 5 বন্ধু একসঙ্গে হাসি আনন্দে মেতে আমরা দাঁড়িয়েছিলাম সমুদ্রের কিনারে। চোখে ধরা পড়ল নীল জলের অথই বিস্তার। সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে, আকাশে লাল কমলা রং ছড়িয়ে। কানে ভেসে আসছিল ঢেউয়ের গম্ভীর গর্জন, মাঝে মাঝে দূরের কোনো পাখির ডাক মিশে যাচ্ছিল তাতে। নাকে এসে লাগছিল নোনা হাওয়ার গন্ধ, যেন সমুদ্র নিজেই আমাকে ডাক দিচ্ছিল। আমি হাত পা ডুবিয়ে দিলাম জলে, হাতে ঠান্ডা নরম ঢেউয়ের স্পর্শ, যেন সমুদ্র আমার সঙ্গে খেলা করছে। জিভে লেগে রইল বাতাসের হালকা লবণাক্ত স্বাদ, যেন প্রকৃতি নিজের দেওয়া উপহার। আমরা 3 ঘন্টা কাটালাম সেখানে, হাসি গল্প আর প্রকৃতির মাঝে হারিয়ে। কিন্তু সবচেয়ে অবিস্মরণীয় মুহূর্ত এলো সূর্যাস্তের সময়, যখন সূর্য সমুদ্রের বুকে ডুবে যাচ্ছিল। ক্যামেরায় ধরা পড়ল এক অপূর্ব দৃশ্য। সবুজ ঘাসের গালিচা, নীল সমুদ্র আর সোনালি আলোয় মোড়া আকাশ। সেই মুহূর্তে মনে হলো আমি শুধু একটি ভিডিও নয়, প্রকৃতির হৃদয়ের এক টুকরো ধরে ফেলেছি। গুলিয়াখালী আমাকে শিখিয়েছে সৌন্দর্য শুধু দেখার নয়, অনুভব করার। ভিউটা দেখুন। এখানে আসে আমি দৌড়ায় লাফ দিয়ে চলে গেছি সমুদ্রে। ভিউটা খুব সুন্দর, এই মুহূর্তে সূর্যটা ডুবতেছে, জাস্ট অ্যামেজিং ভিউ। তো আমাদের গুলিয়াখালী সি বিচ ঘোরা শেষ। এটা আসলে অসম্ভব সুন্দর একটা এক্সপিরিয়েন্স। তো প্রথমে যখন আমি সমুদ্র সৈকতটা দেখি, আসলে আমি দূর থেকেই আমার যে কাপড় ছিল সেই কাপড়েই, মানে ঝর্ণাতে একটা কাপড় ভিজিয়েছিলাম, আর এখানে আসেও আরেকটা গেঞ্জি ছিলাম, 2টা গেঞ্জি নিয়ে আসছিলাম। তো ওই গেঞ্জিও ভিজিয়ে ফেলেছি। আর তো তারপর অনেকক্ষণ ভিজে থাকার পরে কাঁকড়া কাঁকড়া গাইস ব্লগের মাঝে ধরতেছে, দেখতে পাচ্ছেন একটা কাঁকড়া ধরে হয়েছে। ওর পাই ভেঙে দিয়েছে কাঁকড়া। এটা কই রে? পাতার নিচে কাঁকড়া দেখা গিয়েছিল, এই কামড় দিবে আবার। বেচারা ইনজুট করে দিলাম। আমার বন্ধু কাঁকড়া ধরতে যায়, কাঁকড়াকে প্রতিবন্ধী বানিয়ে দিয়েছে। এ ভাসতে আর নাই। আচ্ছা, কাঁকড়া খুঁজে পেলে বলিও। আর গাইস, এটা হলো শ্বাসমূল, গাছের নিচ থেকে বের হয়। এটা হলো সেই লড়াই। দেখ, একটু খাই দেখ। হ্যাঁ, এর নাম কি? শ্বাসমূল। শ্বাসমূল। আর তো আমাদের, আমি জাস্ট দৌড় দিয়ে দিয়েছি ইয়েতে, সমুদ্র সৈকতে। আমার মাথায় কোনো কিছু ছিল না যে আমার কাপড় নাই, জাস্ট অ্যামেজিং একটা ভিউ ছিল। তো তারপরে ভাগ্য ভালো, আমার এক ফ্রেন্ড এক্সট্রা টি শার্ট নিয়ে এসেছিল, সেই টি শার্ট পরে নেওয়ার পরে এখন আমরা যাচ্ছি। এই তো আবার আবার এই স্যান্ডেল পরে আসলে এই একটা হাঁটতে হাঁটতে যে কোনো সময়
করে যেতে পারি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই সি বিচের ময়লাগুলা। প্রতিদিন এত পরিমাণে মানুষ আসে, আর এই সি বিচটা আসলে প্রচুর দূষিত করে ফেলতেছে সবকিছু। এই জায়গায় একটু আগে দেখলাম অনেক কাঁকড়ারা থাকে, কিন্তু দেখুন এটা হলো অনেক কাঁকড়ার আবাসস্থল, কিন্তু এই জায়গায় ময়লা ফেলে কি অবস্থা, এমন খুবই বাজে অবস্থা সি বিচের। আসলে এই জায়গাটা পরিষ্কার রাখার ব্যবস্থা কিছু করা উচিত। এইভাবে জীববৈচিত্র্য প্রায় ধ্বংসের মুখে চলে যাচ্ছে। কাঁকড়া, আমি শিওর এটা শুধু কোনো গবেষণা করে প্রয়োজন নেই, দেখেই বোঝা যাচ্ছে যে এই কাঁকড়ার এইসব আবাসস্থল এই দূষণের পরিমাণে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এটা আসলে কোনো একটা স্টেপ নেওয়া দরকার। কিন্তু বাংলাদেশের এত পরিমাণ পপুলেশন, আর এত মানুষ আসে প্রতিদিন, আর এত দূষণ, যে কন্ট্রোল করাটা আসলে অনেক টাফ, অনেক সুচিন্তিত পরিকল্পনার প্রয়োজন। তো আমি আশা করি একদিন হয়তো এটা কোনো সমাধান হবে। এই জায়গাটা আরও কীভাবে পরিবেশ বান্ধব করে পর্যটকদের উপভোগের উপযোগী করা যায়, আশা করি সেই চেষ্টা সরকার চালিয়ে যাবে। এই জায়গায় আমরা ফেরার পথে একটা জিনিস লক্ষ্য করলাম, যাওয়ার সময় তখন অন্য দিক দিয়ে গিয়েছিলাম। তো কেউ যদি চায় জাস্ট সিএনজি থেকে নামে, এই জায়গায় সুন্দর একটা ক্যানেল করা আছে নদীর মতো। আমি জানি না এটা কি প্রাকৃতিক নদী নাকি মানবসৃষ্ট নদী। তো এই রাস্তা দিয়ে স্পিড বোট চলে, আর কেউ যদি চায় তাহলে সেই ওই শুরু থেকেই যে জায়গায় সিএনজি থেকে নামিয়ে দেয়, অথবা কারে, কেউ যদি কারে আসে তাহলে কার থেকে নামিয়ে দেয়, সেই জায়গা থেকে জাস্ট নেমেই এখানে স্পিড বোটে করে সমুদ্রের ভিতর পর্যন্ত ঘুরে আসতে পারবে। তো আমি যখন এর আগের বার আসি তখন এই সিস্টেমটা ছিল না, তখন শুকনা ছিল। তো এখন নতুন দেখছি, তো ভালোই লাগছে। জায়গাটা অনেক সুন্দর, সূর্যটা পিছনে ডুবে যাচ্ছে, দেখতে অনেক ভালো লাগছে। তো এমন করেই বোটে করে মানুষকে পৌঁছায় দিয়ে আসা যায়। এই জায়গায় অনেকগুলো বোট আছে সম্ভবত আশেপাশে, সুন্দর একটা সিস্টেম। আর এখানে মামার সাথে কথা বলে আমরা মিটার পর্যন্ত যাবো, তারপর দেখি বাসে করে শহরের দিকে যাবো। এখানে চলে এলাম সিএনজি থেকে, বিচ থেকে সিএনজিতে করে এখানে চলে। মামা এই জায়গার নাম কি? মামার বাজার। আর এই মামার দেখে রাখেন, মামা অনেক ভালো করে চালিয়ে আসছে, অনেক দ্রুততার সাথে। শাউট আউট টু মামা। তো এরপরে এখন আমরা একটা খাড়া সিঁড়ি আছে, এই সিঁড়ি হইলে কিসের কথা মনে পড়ে যায় আমাদের সেই এরা আমার বিশ্বাস এরা অনেকদিন ট্রমাটাইজ থাকবে। সিঁড়ি দেখে সিঁড়ি বেয়ে উঠতে 430টা স্টেপ বেয়ে উঠতে হয়েছিল। তো দেখি এখন আমরা এখানে রাস্তা থেকে আমরা বাস নেব, রাস্তা পার হয়ে তারপর চলে যাব শহরে। আর আমাদের শহরে মেজবান খাওয়ার চিন্তাধারা আছে, দেখি বাজেটে কতটুকু কুলায়, আশা করি কুলাবে। বাস থেকে নেমে পড়লাম বর্তমানে চট্টগ্রাম শহরে। এই বাসের নাম ছিল সীতাকুণ্ড ঢাকা, যাই হোক। তো এই বাস এক টানে আমাদেরকে চট্টগ্রাম শহরের এখানে নামিয়ে দিল। তো এটা লোকাল বাসের মতো ছিল না, সকালবেলা যখন যাই তখন সেই বাসটা লোকাল বাস ছিল, তবে এটা লোকাল বাস ছিল না, এটা ডাইরেক্ট জাস্ট এক টানে আমাদেরকে চট্টগ্রাম নামাই দিল। আর এই বাসের ভাড়া ছিল 50 টাকা পার হেড। যাওয়ার সময় যে লোকাল বাসে যাই, ওই লোকাল বাসের ভাড়া ছিল 40 টাকা, তবে সেটা অনেক জায়গায় থেমেছিল। রাস্তায় যখনই মানুষ পেত তাদেরকে তুলে নিত। কিন্তু এই বাসটার সুবিধা আছে, 50 টাকা দিয়ে জাস্ট এক টানে শহরে নিয়ে আসে। তো এখন দেখি আমাদের চিন্তা ভাবনা আছে, আমরা যদি মেজবান খেতে পারি তো আমাদের নেক্সট ডেস্টিনেশন মেজবান খেতে পারি। তো দেখি কতটুকু সম্ভব সময় পাওয়া যায় সব কিছু মিলিয়ে। আমরা একটা সিএনজি নিয়ে
এই জায়গার নাম কি বলে অলংকার থেকে হালি শহরে চলে এলাম। আর সিএনজি পার পার্সন কয় টাকা ভাড়া? 10 টাকা করে ভাড়া। তো এখান থেকে এখন ফ্রেন্ডের বাসায় যাবো, মাসফিট বাসায়। আর সেখানে একটু খাবার নিয়ে আমরা দেখি একটু রেস্ট নিব, রেস্ট নেওয়ার পরে অথবা তারপরে মেজবান খেতে পেরবো। আমরা এখন চলে এসেছি সকালবেলা আমার বন্ধুর ব্যালকনি থেকে, মানে বন্ধুর বাসার ক্লাস থেকে যে মাঠটা দেখিয়েছিলাম আর সেই মাঠের ভিতর। তো আজকে শুক্রবার, আজকে সব নিয়ে চলে আসে, মানে এই মাঠ নাকি স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত। আমার ফ্রেন্ড বললো হচ্ছে সব ধরনের স্ট্রিট ফুড আইটেম এই জায়গায় পাওয়া যায়। তো আমরা একটু দেখবো এখানে কী কী পাওয়া যায় আর কী খেতে পছন্দ হয়। আমাদের লাচ্ছি চলে এসেছে, 30 টাকা দাম হিসেবে লাচ্ছিটা অনেক ভালো হয়েছে। শেষ পর্যন্ত আসে বন্ধুর বাসায় আমরা পৌঁছালাম। তো বর্তমানে ছাদে আছি। আজকে ছাদে খুব একটা বাতাস নাই, গতকালকে যতটুকু বাতাস ছিল আজকে তো ছিটে ফোটাও নাই। আর আজকে খুব ঘেমেও গিয়েছে। বর্তমানে একটু ছাদে বাতাসের জন্য বসেছি। আর রুমে এসি ঠান্ডা করতে হবে, নাহলে প্রচণ্ড গরম, কারণ তার এক পাশে সম্পূর্ণ গ্লাস, প্রায় গ্রিন হাউসের মতো গরম হয়ে যায় রুমটা। তো এসিটা একটু ঠান্ডা হোক, তারপর রুমে যাব। তারপর গোসল করে সবাই আমরা এরপরে মেজবান খাইতে যাব। দেখি ভালো কোথায় হোটেল আছে মেজবানের। তারপর দেখি রাত 12টার দিকে আমাদের বাসে ওঠার প্ল্যান আছে। রাত 12টা যদি বাসে উঠি, বাস যদি সাড়ে রাত 12টায়, তাহলে ইনশাল্লাহ আগামীকাল সকাল 6টা, খুব জোর 7টা হইতে ঢাকায় পৌঁছে যাবো। আর চেষ্টা করতেছি এমন বাসে ওঠার যেটা বসুন্ধরা আশেপাশেই আমাদেরকে নামিয়ে দিবে। তো দেখা যাক কী হয়।